সামরিক শাসন জারি হয়। কি কারণে সামরিক শাসন জারি হয়েছিল সব আপনারা জানেন। ওই সময়ে জিয়া রহমান নিহতের পরে বিএনপির এমন কোনো কুকুরতি নাই করেনি। চাঁদাবাজির রাজনীতি এখন তো দেখছেন না, ওটা ওই সময় করেছিল। আপনাদের মনে আছে 2008 সনের নির্বাচনে আমি এখানে সবাই বক্তৃতা করেছিলাম। তখন আমি ধানের শীষের প্রার্থী ছিলাম, মনে আছে? তাহলে আজকে কেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে এসেছে প্রশ্ন আপনাদের মনে জেগেছে। তবে এর মধ্যে বিভিন্ন সবাই আমি বক্তৃতা করেছি এবং মোবাইল টেলিফোনের ফেসবুকের মাধ্যমে আপনারা লাইভ প্রোগ্রামে শুনেছেন কি কারণে আমরা দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে এসেছি। দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। মার্কার কথা বললাম যে মার্কার সম্বন্ধে আপনারা অবগত আছেন। মার্কা কোনো স্থায়ী বিষয় নয়। দিস ইজ নট এ পার্মানেন্ট সলিউশন ইন বাংলাদেশ পলিটিক্স। 1954 সন থেকে এটা শুরু হয়েছে। তখন মার্কা ছিল নৌকা মার্কা, যুক্ত ফ্রন্ট, হকবাসানি, মনে পড়ে? সেই মার্কা আমাদের সমস্যার সমাধান করতে পারে নাই। তারপরে 10 বছর পরে আমরা কম্বাইন্ড অপোজিশন পার্টি কপের ফাতেমা জিন্নাকে নিয়ে আসলাম। মার্কা কি ছিল? নৌকা? নৌকার কোনো খবর ছিল না, কারণ নৌকা যুক্ত ফ্রন্টের সমস্যার সমাধান করতে পারে নাই। আমরা ফাতেমা জিন্নাকে নিয়ে এসেছিলাম কম্বাইন্ড অপোজিশন পার্টির হারিকেন মার্কা নিয়ে। সেই মিছিলে আমি যোগদান করতাম, ফাতেমা জিন্নার পক্ষে ভোট চাইতাম, ছোট ছিলাম। সেইখানে আইয়ুব খান কারচুপি করে ফাতেমা জিন্নাকে হারিয়ে দিল। সেই হারিকেন মার্কাও সমস্যার সমাধান করতে পারে নাই। এরপরে 1968 সনে আমরা গুপ্ত, এই যে এখন বলে না যে গুপ্ত সংগঠন বলে, জামাত ইসলাম গুপ্ত সংগঠন, সব গুপ্তদের আবির্ভাব হয়েছে। আমরা তখন 1968 সনে গুপ্ত সংগঠন করি। সেই গুপ্ত সংগঠন থেকে বামপন্থী সংগঠন, সেখান থেকে আমরা ঘোষণা করি স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েম করতে হবে সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে। আওয়ামী লীগ তখন পূর্ব বাংলার স্বাধীনতা অথবা পূর্ব পাকিস্তানের স্বাধীনতার কথা চিন্তা করতে পারে নাই। 54 নৌকা, 64 হারিকেন, 70 নৌকা, 73 ধানের শীষের নৌকা, আর বাকশালে সব মার্কা শেষ। 79 এসে হলো ধানের শীষ আর নৌকা। 81 সনে জিয়া রহমান নিহত হওয়ার পরে তারপরে সামরিক শাসন জারি হয়। কি কারণে সামরিক শাসন জারি হয়েছিল সব আপনারা জানেন। ওই সময়ে জিয়া রহমান নিহতের পরে বিএনপির এমন কোনো কুকুরতি নাই করেনি। চাঁদাবাজির রাজনীতি এখন তো দেখছেন না, ওটা ওই সময় করেছিল। তার পরিণতিতে সামরিক শাসন জারি হয়। সামরিক শাসন জারি হওয়ার পরে 90-তে একটা আন্দোলন হয়, বলে গণঅভ্যুত্থান। সেখানেও কিন্তু গুপ্ত কাজ ছিল। সামরিক বাহিনীর অফিসাররা গোপনে যেন এরশাদের সরকার ঘটানোর জন্য গোপনে তারা কর্মকাণ্ড করে। সেই কর্মকাণ্ডের কারণে 90 গণঅভ্যুত্থান হয়। 1991 সনে বিএনপিতে ক্ষমতায় আসলো। বিএনপি কি এককভাবে ক্ষমতা আসতে পেরেছিল? কার সাহায্য লেগেছিল? দাঁড়িপাল্লা। তারপরে 140টা সিটে বিএনপি জয়ী হয়েছিল এবং 10টা সিট জামাত প্রকাশ্যে দিয়েছিল। 140টাতে সিট পেল, ওটা গুপ্ত কাজ ছিল, ওটার মধ্যে আমিও ছিলাম। সবই তো গুপ্ত। 2001-এ ক্ষমতা আসলো কিভাবে? 4 দল গঠন করলাম। সেই 4 দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আমি ছিলাম। সেই 4 দলের নির্বাচনে 2001-এ আমি চৌহালি এবং সাদাতপুরে অংশে নির্বাচিত হই। 2008-এ এখানে আপনাদের কাছে ভোট চাইতে এসেছিলাম। 2014 পর্যন্ত এই দাঁড়িপাল্লা আর ধানের শীষ ঠিক ছিল। 2015-এর পরে বিএনপির মাথায় ভূত চাপলো যে জামাত ইসলামকে সরাতে হবে। ওরা যুদ্ধাপরাধী, ওরা পাকিস্তানের পক্ষে, ওরা এই সমস্ত দালাল, এই সমস্ত। তার পরিণতিতে কি হলো? জামাতের আমির মতিউর রহমান নিজামী সাহেবের ফাঁসি হলো 2016 সনের
এমনিভাবে অন্যান্য নেতাদের ফাঁসি হয়ে গেল। আর বিএনপি কি বলল? প্রতিবাদ করেছিল, অথচ ক্ষমতায় কারা নিল? তার জামাত ইসলাম। 1979 সনে ইসলামী শক্তি প্রেসিডেন্ট জিয়াকে সহায়তা করেছিল। 1991-তে, 2001-এ, 2008-এ। তারপরে বিএনপি জামাত ইসলামের নেতাদের ফাঁসির কাস্টে ঝোলানো থেকে যে আন্দোলন করতে হয়, সে আন্দোলন করে নাই। কি করলো? অপর থেকে জামাত ইসলামকে দূরে সরিয়ে দিল। এখন জামাত ইসলাম কি করবে? জামাত ইসলাম আস্তে আস্তে গোপনে গোপনে কাজ শুরু করলো। আর শিবির তারা কি করলো? তারাও গোপনে গোপনে কাজ শুরু করলো। আর আমি যে চাকল করে দিয়েছিলাম, সব অত্যাচারের খড়গ আমার উপরে এসে চাপলো। আমি কি প্রকাশ্যে লাফালাফি করবো? ফেসবুকে বলে, যার বয়স 17 হয় নাই, সে ফেসবুকে লেখে 17 বছর কোথায় ছিলেন। লেখে না? আমি 17 বছর কোথায় ছিলাম? 2009-এ আমি সিরাজগঞ্জ জেলার বিএনপি যুগ্ম মহাসচিব ছিলাম। 2012 পর্যন্ত কমিটি করেছি। 2014 নির্বাচন প্রস্তুতি ছিল। 2015-তে যখন বেগম জিয়ার সঙ্গে আমি এই কথাবার্তা হলো, আমি তো আপনার পার্টিতে সরকারি গোয়েন্দা সংস্থার লোক আছে, আপনার এখানে আমরা নিরাপদ না। তাই সেখানে আমরা সবাই কি হলাম? জামাত ইসলাম ধীরে ধীরে গুপ্ত হলো, শিবির গুপ্ত হয়ে গেল। দেশের স্বার্থে কাজ করার জন্য সকলে গোপনে কাজ শুরু করলো। এটাই নিয়ম। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন করে পতন ঘটানো যায় না। পৃথিবীর কোথাও এই ঘটনা ঘটে নাই। ভিয়েতনামে, কম্বোডিয়ায়, লাওস, রাশিয়া, চীনে সব জায়গায় গোপন সংগঠনের মাধ্যমে বিপ্লব সংগঠিত হয়েছে। 2024-এর ছাত্রনেতারা যেটা করেছিল, ওটা বিপ্লব, ওটাও গোপন সংগঠন ছিল প্রথমে, পরে প্রকাশ্যে এসেছে। তার পিছনে ছিল কারা? ওই যে গুপ্ত বলে না, শিবির পিছনে ছিল। শিবির যদি সমর্থন না দিত, 2024-এর গণঅভ্যুত্থান অথবা বিপ্লব হতো? তাহলে গুপ্ত বলে কি লাভ? যারা গুপ্ত বলে তাদের লেখাপড়া নাই। কারণ আমি যে কথাগুলো বললাম, এই ইতিহাস তারা জানে না। কোনো বক্তৃতা শুনেছেন আমি যেগুলো বললাম, তারা বলেছে কখনো? আপনারা ইন্টারনেটে দেখেন, এগুলো সব তথ্যখানে আছে, কিন্তু তাদের এগুলো জানা নাই। যে কারণে বিএনপি 20 বছর ক্ষমতা আসতে পারে নাই। এখন ওই বিপ্লব করলো ছাত্রদের নেতৃত্বে, আমরা সহায়তা করলাম। আমরা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা আমরা মাঠে নামলাম, কিন্তু এর ফসল লুটলো কে? এর ফসল কে লুটলো? 1.5 বছর কি করেছে? 1.5 বছর তারা কি করলো? ফায়দায় করিমালি মুচায় জব্দ। বিপ্লব করলাম আমরা ছাত্ররা, আর চাঁদাবাজি করে কোটিপতি হলো কারা? এখন আগামী 12 ফেব্রুয়ারিতে ওই যে চাঁদাবাজি যারা করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের কি ছেড়ে দেবেন আবার এগুলো করার জন্য? সে কারণে আমাদের অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম সাহেব দাঁড়িপাল্লায়, ওনার বিজয়, ওনার এই মার্কায় আপনারা ভোট দিয়ে বিজয় করবেন, এবং এই বিজয়কে সুসংহত করার জন্য আপনারা জানেন আপনারা জানেন যে এর মধ্যে আমি সুহালিতে, তারপরে গতকালকে গিয়েছিলাম পাবনা 1-এ মতিউর নিজামী সাহেবের ছেলের পক্ষে। দেখছেন তো আপনারা না? ইনশাআল্লাহ উনি জিতবেন। আমি গেছি ওখানে, ওরা আজকে সকালে টেলিফোন করেছিল, হাও পাল্টে গেছি সুজানগরে, আজকে সকালে গেছে সাজাদপুরে এনসিপির প্রার্থী ওই সাইকেল ওখানে, এখানে শাপলাকলি। তারপরে সিরাজগঞ্জ সদরে আমি থাকি, ওখানে হাওয়া ঘুরে গেছে। তারপরে এখন যাবো পাবনা সদরে, অধ্যাপক ইকবাল সাহেবের ওখানে, উনি দাঁড়ায় আছেন রাস্তায়। এগুলো করছি কেন? যাতে দাঁড়িপাল্লার এবং শাপলাকলির জোয়ার আসে, 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে জোয়ার আসে, যাতে
আপনাদের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আলমের বিজয় সুনিশ্চিত হয়। এই যে ঘুরে ফিরে এতগুলো কাজ করলাম, ওদেরও উপকার হলো, আপনাদেরও উপকার হলো, ঠিক না? এই যে এত পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে 30 তারিখ থেকে আজকে কত 7 তারিখ, আমি নির্বাচন তো এইভাবেই করি, আপনারা জানেন। 4-5 দিনের বেশি আমি নির্বাচন কখনোই করি নাই। তাহলে ইলম সাহেবের আমি শুনছি যে এই অবস্থা, আমি মনে মনে বলি যে এই অবস্থা পাল্টাতে কি করতে হয়, ওই মেকানিজম তো জানি, আল্লাহ তো আমাকে ওই শক্তি দিয়েছে। আর 1964 সাল থেকে নির্বাচনের কাজই আমি করি। কত বছর হলো? 60 বছর না কত? এই 60 বছরের নির্বাচনই করি। প্রশাসন নিরপেক্ষ থাকবে। আর কারা ভোট কাটার কথা বলে, প্রশাসনের ভয় দেখায় যারা দুর্বল, যাদের কোনো সমর্থন নাই। আমরা কি প্রশাসন করি? আমরা কি ভোট কাটার কথা বলি? আমরা কি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি? আমরা কি তাতে টাকুমাকু চুরি করি? আমরা কি চাঁদা চাই? আমরা কি মেয়েদের সঙ্গে অসৎ ব্যবহার করি? তাহলে আমাদের ভয় কিসের? সুতরাং জনগণ আমাদের পক্ষে আছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিজয় হবে এবং আপনারা অধ্যক্ষ আলী আলম সাহেবকে এমপি হিসেবে দেখতে পারবেন, যাতে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বেলকুচির তাঁত শিল্পের উন্নয়ন ঘটাতে পারি। আপনারা জানেন এনারপুরে হাট করেছে একটা তাঁত শিল্পের প্রসারের জন্য। বেলকুচির হাটেরও উন্নয়ন হবে আমাদের দ্বারা এবং তাঁতিদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা সকল কর্মকাণ্ড গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত জনতা, আমি